প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক কথা বলি, অনেক কথা বলতে হয়। ভয়েস ইজ পাওয়ার। অবশ্য আমার মতো গরিব মানুষের ভয়েস খুব কাজে আসে না, কোনো কাজেই আসে না। তারপর ভয়েস ইজ পাওয়ার এই কথাটায় আমি বিশ্বাস করি। আজকে গতকাল থেকে আজ পর্যন্ত খালি দেখে আসছি কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ। সারা দেশব্যাপী, এখন তো বিদেশেও নিশ্চয়ই ছড়িয়ে পড়েছে ফজর আলীর ধর্ষণ। এখন এটি সারা সময় দেখতে দেখতে শুনতে শুনতে আর ভালো লাগে না, এবং দৃশ্যটা দেখার পর, ভিডিও দেখার পর এবং বিস্তারিত খবর জানার পর মনটা অবশ্যই খারাপ হয়ে যায়। এখন খারাপ হয়ে বসে থাকবো। আমি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, যতটা না বুড়া তার চেয়ে অসুস্থতার কারণে বেশি বুড়ো হয়ে গেছে। তারপর দুইটা কথা না বইলা, আপনাদের সাথে শেয়ার না কইরা চুপ থাকাটা ঠিক না। নীরব থাকা কিন্তু ওই ধর্ষণকারীকে সমর্থন করা হয়, অপরাধকে উৎসাহিত করা হয়। তাই সেই দায় মুক্তি থেকে আপনাদের সাথে আজকে এই মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের বাহারছড়া না বাহারছড়ি কি গ্রাম, সেখানে ফজর আলীর ধর্ষণ। এখন এই নিয়ে অনেক কিছু দেখতে পাইছি, অনেক কিছু শুনতে পাইছি। অনেকের বিজ্ঞজন, পণ্ডিত, এদের অনেক রকম নিউজ। পণ্ডিত মানে জ্ঞানী, গুণী, নামকরা, বিখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, নানা ধরনের মতামত আসছে, নিউজ আসছে, বিশ্লেষণ আসছে, বক্তব্য আসছে একের পর এক। এ তো নতুন কিছু না, আর আমার কথাও নতুন কিছু না। কিন্তু বারবার যে ঘটনাটা ঘটছে সেটা হলো, একটা ধর্ষণের মতো একটা ঘটনাকে যখনই সামনে চলে আসে তখনই প্রথম একটা প্রশ্ন আসে, ধর্ষণকারী কোন দলের? এর উদ্দেশ্য কি? এর লক্ষ্য কি? ধর্ষিতার বিচার চাওয়া, অন্যায়ের বিচার চাওয়া, না ধর্ষকদেরকে সহযোগিতা করা? ধর্ষণকারী ধর্ষণকারী, ধর্ষক ধর্ষক। প্রথম প্রশ্নটা আসবে, সে কোন দল করে? এই প্রশ্নটা যারা সামনে নিয়ে আসছেন বা নিউজ করছেন তাদের একটু ভাববেন। আপনাদেরকে উপদেশ দেওয়া তো আমার মতো মানুষের ধৃষ্টতা, কিন্তু এখন আর সেই ধৃষ্টতা দেখাতে আমি বাধ্য হচ্ছি। কারণ ধর্ষকের ঘটনা বা ধর্ষণের ঘটনা, এখানে প্রথম প্রশ্নটা কেন আসবে যে সে কোন দল করে? সাইফুল ইসলাম লিমন, কমলেশ হালদার বাবু, এরকম অনেকে আসছেন। আমি চোখের সমস্যা আছে, যার জন্য ওগুলো ছোট ছোট লেখা তো দেখতে পাচ্ছি না। শেখ হাসিনা চাইলে হয়তো 5ই আগস্ট ঠেকাতে পারতেন, কিন্তু মনে হয় তিনি আর এই নিকৃষ্ট বাঙালিকে সামলাতে চাননি। হয়তো তিনি ক্লান্ত ছিলেন আর শেষ উঠছিলেন। আচ্ছা, রাজনৈতিক বিষয় একটা মন্তব্য করেছেন। আজকের বিষয়টা রাজনৈতিক, একটা সামাজিক ব্যাধি। নষ্ট সমাজ, নষ্ট জাতি, নষ্ট দেশ। তা আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। সেটা হলো, একটা ধর্ষণের ঘটনা ঘটল, একজন ধর্ষকের নাম প্রকাশ্যে আসলো, কিন্তু প্রথম প্রশ্ন যে সে কোন দল করে? সে আওয়ামী লীগের লোক, সে বিএনপির লোক, সে জামাতের লোক? এর মধ্য দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? তারপরের প্রশ্ন আসবে, সে হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান? ধর্ষক তার রাজনৈতিক দল কি, তার ধর্ম কি? এই দুইটা প্রশ্ন আসে। মনিরুজ্জামান পল্টন অত্যন্ত জ্ঞানী মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তো কেন আমাদের, আসলে আমরা একটা নষ্ট মানসিকতার মানুষ। সে কারণে
সমাজটা নষ্ট হয়ে গেছে, দেশটা নষ্ট হয়ে গেছে, জাতি হিসেবে আমরা একটা নষ্ট জাতিতে পরিণত হয়েছি। আপনাদের কাছে আমি আজকে প্রশ্ন রাখছি, মন্তব্য করবেন যে এই যে মুরাদনগরের ফজর আলী ধর্ষণ করলেন, সেখানে সেই ফজর আলী কোন রাজনৈতিক দল করে, কার বডিগার্ড, কিংবা তার ধর্ম কি, কাকে ধর্ষণ করছে, সেই ধর্ষণকারীর ধর্ষিতার ধর্ম কি, এই প্রশ্নগুলা কার উপকারে আসে, এই প্রশ্নগুলা নিয়ে আলোচনা হয়। এখন আওয়ামী লীগ বলছে বিএনপির লোক, বিএনপি বলছে আওয়ামী লীগের লোক। এইটা নির্ধারণ হবে আগে। ধর্ষণকারী বা ধর্ষকের অন্যায় অপরাধ নিয়ে এখানে আলোচনা হচ্ছে না, আলোচনা হচ্ছে তার রাজনৈতিক দল নির্ধারণ করতে হবে আগে, তার ধর্ম নির্ধারণ করতে হবে আগে। কেন? তার মানে হলো আমরা এখানে না রাজনৈতিক শিক্ষা দিতে পারছি, না ধর্ম শিক্ষা দিতে পারছি। এই দুইটাই ব্যর্থ করছি এখানে। ধর্মকেও ব্যর্থ হয়েছে, রাজনীতিও ব্যর্থ হয়েছে। আমার মাথায় যা বলে, আমি যা বুঝি, আমি তো তাই তো বলবো। পরের মুখের শেখা বলি কেন নটের মতো বলিস, ওইটা আমি পারি না। আই ডিড ইট মাই ওয়ে। আমি আমার মতো কথা বলি, আমি আমার মতো চলি, আমি আমার মতো করি। মানসিক সমস্যা থাকে, মানসিক রোগী থাকে, এটা একটা রোগ, এটা বুঝতে হবে। আমার দৃষ্টিতে বুঝতে না পারেন, আমার কথা শুনতেই হবে, মানতেই হবে, এরকম তো আমি তো কোনো বিশেষজ্ঞ না। আমি মনে করি এটা একটা রোগ। এখন এই রোগের ঔষধ ট্রিটমেন্ট করবেন, নাকি তার দল নির্ধারণ করবেন, সে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, তার ধর্ম কি, হিন্দু না মুসলিম। এখন কবি নজরুল ইসলাম বলছিল যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। এই প্রশ্ন করার আপনি কি, আমি কি? ফজর আলী একটা খারাপ লোক, ফজর আলী একটা মন্দ লোক। একে এমন ভাবে আওয়ামী লীগ বিএনপি টানা হেসরা করছে, তাতে মনে হয় ফজর আলী আওয়ামী লীগ এবং বিএনপির জন্য খুবই দরকারি। ফজর আলী ছাড়া এদেশে রাজনীতি হবেই না, তাই আমার কাছে তো তাই মনে হয়। না পারলাম ধর্মীয় শিক্ষা দিতে, না পারলাম আমি ধার্মিক হতে, না পারলাম ধর্মীয় অনুশাসন শিখাতে, না পারলাম রাজনীতি শিখাতে, না পারলাম বিজ্ঞান শিখাতে। বিজ্ঞান এবং আধুনিক শিক্ষা মনস্তাত্ত্বিক ব্যবস্থায় এ ধর্ষকের সুন্দর ব্যাখ্যা আছে, কেন হয়, কি জন্য হয়। এবং পশ্চিমা বিশ্বে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং সেক্স এ নিয়ে কিন্তু শিক্ষা আছে, শিক্ষা দেয়া হয় স্কুল কলেজে। কারণ এটা রাষ্ট্রের না, পৃথিবীতে একটা ব্যাধি। আমাদের এখানে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় কারণে সেটা হয় না, তাতে আপত্তির কিছু নাই, কিন্তু ধর্মটাও কি শিখাইতে পারলাম? পারি না। অর্থাৎ আমরা না ঘটকা না ঘরকা। কত আইন হয়, কালো আইনও হয়। অর্থাৎ সরি, কালো আইন মানে কি? খারাপ আইন। সেইটাও এই দেশের রাজনৈতিক দলেরা, রাষ্ট্র সরকার পাশ করে এবং হয়। এতটুকু আইন করতে পারেন না যে উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে বিচার হবে। কিভাবে বিচার হবে? হবে না তো। কারা আইন পাশ করবে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, রাজনৈতিক দলেরা, পার্লামেন্টে যারা থাকে বা নীতি নির্ধারণ, পলিসি মেকার, পণ্ডিত, এরা তো করবে। তো এরা তো এখনই লিপ্ত। সে আওয়ামী লীগের লোক না বিএনপির লোক, বিএনপির লোক না জামাতের লোক। এইটা কি একটা কথা? সেই গ্রামের লোকেরা লন্ডন বসে, আমেরিকা বসে সাংবাদিকরা বলছেন
তিনি বিএনপির লোক নয়, তিনি অরিজিনাল আওয়ামী লীগের লোক। অথচ আমি ভিডিওতে দেখতে পাচ্ছি সেই বাড়ির লোকেরা কি বলছে, সেই গ্রামের লোকেরা কি বলছে, সেই পাড়া প্রতিবেশীরা কি বলছে, সেই ধর্ষিতার কাকা মানে চাচা সে কি বলছে। সেইটা আমাকে বিশ্বাস করতে হবে না, আমাকে লন্ডন, আমেরিকা, কানাডা থেকে কথিত সাংবাদিক বা মিডিয়া ব্যক্তিত্ব তাদের কথা বিশ্বাস করতে হবে। ধর্ষিতার কাকা কি বলছে, সেই পাড়ার সজীব ছেলেটা কি বলছে, যে সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা যখন শুনলাম, আমরা একটা ধর্মীয় অনুষ্ঠান বা হরিসভায় ছিলাম, সেখান থেকে আমরা 10-15 জন বন্ধু বান্ধব মিলে আইসা বিষয়টা ধরলাম এবং ওই ছেলেটাকে ধরলাম, উদ্ধার করলাম, তারপর তাকে একটু মারধরও করছি, কইরা করছি। সেখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন আসে কেন? সেখানে ধর্মের প্রশ্ন আসে কেন? আপনারা আসলে রাজনীতিবিদরা এবং সাংবাদিকরা এবং রাষ্ট্রের নীতি নির্ধারণীরা কি চান, কি করতে চান? আপনাদের লক্ষ্য কি, টার্গেট কি, মিশন কি, ভিশন কি? ফিরোজ আহমেদ সাইকোপ্যাথিকরা অপরাধ করেই যাচ্ছে। এই গুড, এই আরো অনেক বড় অনেক কথা লেখছে সাইকোপ্যাথ। আমি যেটা পূর্বে উল্লেখ করেছিলাম যে এইটা একটা ডিজিজ, এইটা একটা রোগ, কিন্তু এই রোগ সারাবে কে? কুইনাইন জ্বর সারাবে বটে, কিন্তু কুইনাইন সারাবে, জ্বর কি জানি বলে না একটা, কুইনাইন সারাবে কে? আমাদের রাজনীতিবিদেরাই তো, ফিরোজ ভাই যিনি বলছে, খুব সচেতন লোক, রাজনীতিবিদরাই তো সাইকোপ্যাথ, আমাদের নীতি নির্ধারণী মহলেই তো সাইকোপ্যাথ। রূপকথা সুজন, এনামুল কবির সুজন একজন ভাবুক চিন্তাশীল মানুষ, গীতিকার, দার্শনিক। আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছে, আমি এই মুহূর্তের কথা বলছি না, মানে এই দীর্ঘদিনের পথ চলার কথা বলছি, এরাই তো সাইকোপ্যাথ। তা নাহলে সাইকোপ্যাথের রোগীর সংখ্যা এত বাড়বে কেন? চুরি, সে হোক রাষ্ট্রীয় সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ, অন্যের সম্পদ, চুরি একটা রোগ, ব্যাধি। আমি আমার প্রয়োজনীয় বা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ সম্পদ আরোহণ করি, কিন্তু সেইটাকে এমন পর্যায়ে চলে গেল যেটা আমি শেষ পর্যন্ত ভোগই করতে পারলাম না। এত টাকা লুটপাট করলাম, এত টাকা চুরি করতেছি যে সেটা শেষ পর্যন্ত কিন্তু আমি খাইতে পারবো না, আমি ভোগ করতে পারবো না। তার মানে কি? তার মানে এটা রোগ। এখন এইটা কি হবে, কি এর শেষ কোথায়? শেষ কোথায়? আমি আজকের এই ভিডিওটা করার আগে গতকালকে, আমি প্রতিদিন করে থাকি, অনেকে বলে আপনি তো অনেক কথাই বললেন কিন্তু কাজের কাজ কি হলো? আরে ভাই, আমি নিজেও জানি কাজের কাজ কিছুই হবে না, কিন্তু আমার দায় মুক্তি থেকে, আমি ক্ষুদ্র মানুষ, তাতে কি হয়েছে? ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র কথা আমার বলার অধিকার আছে, আমি বলবই। আমি মৃত্যু পথযাত্রী, আমি 5টা কথা বলবো। আমার কথা তো কেউকে শুনতে বলি নাই, গ্রহণ করতে বলি নাই, আমি তো কোনো কিছু প্রচার করতে বসি নাই, আমি তো ওই ভিউ দিয়া পয়সা কামাই না, বা আমার কোনো ভিউ, অনেকে বুদ্ধি দেয় এইভাবে করেন, এইভাবে করেন, তাহলে আপনার ভিউ বাড়বে, আপনার ইনকাম বাড়বে, কিন্তু তারা জানে না যে আমি ভিউ বা ইনকাম বাড়ার আশায় আমি করি না। আমার কোনো এইসব আশা ভরসা নাই। প্রত্যেকটা মানুষের তো কিছু আশা ভরসা থাকে, আমার আশা ভরসা ভিন্ন। তো গতকালকে ভিডিও না বানানোর কারণে আমি দেখলাম, একটু সামান্য শিক্ষা বলতে গেলে নাই, যে কেন ধর্ষণ হচ্ছে এবং প্রতিটা ধর্ষণের ক্ষেত্রে একটা, এরপর কি হবে আজকে হয়তো বিকেলেই দেখতে পাবেন, এই কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের বাহারছড়া যে গ্রামে, এখানে রাজনৈতিক পলিটিক্যাল শোডাউন হবে, সহানুভূতি দেখাতে যাবে হেলিকপ্টার চড়ে, তারপর এই ধর্ষণকারীকে, ধর্ষিতাকে হয়তো 5,000 টাকা দেবে, তারপর এই মামলার খোঁজ কেউ রাখবে না।
তা তো বুঝতেই পারছি। ছবি তুলবে, পোস্ট হবে, মহামানব সাজবে, মানবতার ফেরিওয়ালা সাজবে, কিন্তু ধর্ষণের জায়গায়, ধর্ষকের বিচারে বা ধর্ষকের এই অপরাধ দমনের জন্য রাষ্ট্র, রাজনৈতিক দল, সমাজের এলিট শ্রেণী কেউ কোনো অংশগ্রহণ করবে না। কারণ আরে ভাই, আপনি তো ফজর আলীকে ধরে ফেলাইছে হাতে নাতে, গ্রামগঞ্জে ফজর আলী ধরা পড়ছে। এ তো নিম্ন পর্যায়ের ধর্ষক, নিম্ন পর্যায়ের ধর্ষক ফজর আলী, লো ক্লাসের ধর্ষক। আমাদের এলিট শ্রেণী, আমাদের রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, রাষ্ট্র যারা চালায়, আমাদের যারা পলিটিশিয়ান, তারা তো বড় ধর্ষক। তাদেরকে ধরবে কে? অতএব ধর্ষকদের পৃষ্ঠপোষকতাকারী হলো রাষ্ট্র, সরকার, রাজনীতিবিদ, সমাজ, এলিট শ্রেণী। যেদিন বসুন্ধরার এমডি তানভীর সোবাহান চৌধুরী না কি নাম, মুনিয়ার বিচার হলো না এবং মামলার রিপোর্ট দিয়া দিলেন পলিটিক্যাল কারণে, পরবর্তীকালে বাইতুল মুকাররম মসজিদের উপদেষ্টা, মুসল্লিদের উপদেষ্টা বানাই ফেলাইলেন। অতএব এই যে এলিট শ্রেণী, এরা তো ধর্ষক। এই যে রাজনীতিবিদ, এরাই তো ধর্ষক। এই যারা ফটো সেশন করবে, ছবি তুলবে, এরাই তো ধর্ষক। বিচার চাইছেন কার কাছে? কার কাছে বিচার চাইবেন? এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে? আরে ডিসি সাহেবের কান্নায় আমার তো মায় দয়া। আমি বাঙালি, তো বাঙালি মুসলমানের মন একটা বই আছে, বুঝতে পারছেন? তা এই ডিসি সাহেবের, শরীয়তপুরের ডিসি, এর কান্না দেখায় 15 দিন যাবত আমার নিজেরই কান্না আসে। হায় 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 রে! জেলা প্রশাসক, মেধাবী ছাত্র, বিসিএস ক্যাডার, বুঝতে পারছেন? কার বিচার চাই? কার কাছে বিচার চাই? তাই আমি ব্যতিক্রম এই জন্য কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি, হয়তো আমি অপরাধ করে ফেলবো। সেটা হলো যে আমি এই ধর্ষণের বিচার চাই না। আপনারা যত বিচার চাইছেন পাইছেন? পাইবেন না তো। গোড়ায় গলত। যাদের কাছে বিচার চান তারা তো ধর্ষক। এখন দুইটা প্রশ্নের কথা উল্লেখ করছি। একটা হলো এই ধর্ষণের ঘটনার পরই প্রশ্ন ওঠে, ধর্ষক কোন দল করে, ধর্ষকের ধর্ম কি, এটা চলে আসে। এবারে আজকে সকালে দেখলাম বা আমার উপলব্ধি হলো যে এখানে প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা কারা ছাড়ছে, তারাও অপরাধী। বাহ! হয়তো কোনো একটা অ্যাঙ্গেলে তারা বলছেন যে ভিডিওটা যারা ছাড়ছেন তারাও অপরাধী। কিন্তু ভাই, এই ভিডিওটা যদি না ছাড়তো, আরো 5-4 দিন আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা, ভিডিও ছাড়ছে 2 দিন 4 দিন, তাই না? মনোযোগ দিয়ে শুনেন। আরে ভুল আমার হইতেই পারে, কত মানুষ ভুল করে, আমিও 2টা ভুল করলাম। ঘটনা 4 দিন আগের, 2 দিন আগের, কেউ জানে নাই। এই ভিডিও ছাড়ার পর সারা দেশ, জাতি, পৃথিবীর মানুষ জানলো। তারপর তো অ্যারেস্ট হইলো, গ্রেপ্তার হইলো, বা তারপর এটা আলোচনায় চলে আসলো। এখন কোনো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ বলছে এই ধর্ষিতার, আরে আমার সব লুট হয়ে গেছে, আমার ইজ্জত লুট হয়ে গেছে, হ্যাঁ, আমার সম্ভ্রমহানি হয়েছে, আমার 2টা বাচ্চা আছে, আমার ভিডিও কি হয়েছে? ভিডিওতে তো উপকার হয়েছে, আমি দেখতেছি। যদি আমার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যাচাই করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে যায়। ভিডিও না ছাড়লে তো কোনো কাজই হইতো না। একটা ছোট্ট গল্প বলি, আমার গল্প, লম্বা গল্প বলার অভ্যাস আমার নাই। সেটা হলো যে এক মহিলা, ধনবান মহিলার বাড়ি ডাকাতি হয়েছে, ঠিক আছে? তো ডাকাতি হওয়ার পর যেটা হয় যে সেখানে আত্মীয় স্বজন, পাড়া পড়শি আইসা আফসুস করতেছে, যাক আপনি সরি, ধনবান মহিলা, তা আপনার ধন সম্পদ গেছে, কিন্তু আপনার ইজ্জতের উপরে হাত দেয় নাই ডাকাতরা, এইটাই আপনার আমার সান্ত্বনা। অতএব আপনি সুস্থ আছেন, ভালো আছেন, ধন সম্পদ আপনি অর্জন করতে পারবেন ভবিষ্যতে, কিন্তু ইজ্জত গেলে তো আর ইজ্জত
অর্জন করতে পারবেন না। ফট কইরা মহিলা বলল কি জানেন, বলে যে আরে ভাই ইজ্জত দিয়েই তো ধন সম্পদ অর্জন করছি, হ্যাঁ ইজ্জত খুঁয়েই তো আমি এই ধন সম্পদ অর্জন করছি, অতএব আমার ইজ্জত থাকলো কই, আমি তো এই শরীর বেচেই এই টাকা পয়সা আয় করছি, আমার টাকা পয়সাটাই লইয়ে গেছে, তাই আমার রইল কি, ইজ্জত তো আমি নিজেই খুয়াই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ইজ্জত ধর্ষক তো শেষ করছে, এখন তার ভিডিওটা সমস্যা হয়ে গেছে। তার ভিডিও আপনি ভাবেন, আমি জানি না, আমি এই বিষয়ে আমার জ্ঞান নাই বা কোনো কিছুই জ্ঞান নাই, যে ভিডিওটা যদি প্রকাশ্যে না আসতো, ভিডিওটা যদি জনসমক্ষে না আসতো, তাহলে কি আমরা জানতাম? আমরা তো 2 দিন জানি নাই। 2 দিন পর যখন ভিডিও আসছে তখন না কান্নাকানি ঘুষাঘুষি শুরু হইল, তাই না? এখন আইন জানি না, কানুন জানি না, নিয়ম জানি না, তবে আমি আইন কানুন জানতে চাই না। কেন যাই না? কালা আইন আছে, খারাপ আইন আছে, স্পেশাল অ্যাক্ট সহ অনেক সাইবার অ্যাক্টের আইন আছে, কালো আইন। কালো আইন মানে কি? খারাপ আইন। অতএব আমি আইন জানি না কি করবো? আইন তো 2 প্রকার, একটা ভালো আইন, একটা কালা আইন। ভালো আইন আবার দৌড়ায় না, ভালো আইন হাঁটেও না, হাঁটাইতে হয়। আর কালো আইন আবার দৌড়ায়। কি সমস্যা? এই জন্য আমি আইন নিয়ে ঘাঁটি না, আইনের প্রতি আমার শ্রদ্ধা নাই, আইনের প্রতি আমার ভালোবাসা নাই। তো আমার মূল বক্তব্য আজকে ওইটুকু, যে ভাই ঘটনা তো ঘটছি একটার পর একটা, কিন্তু ধর্ষণকারী বা কোনো অপরাধের কোনো ঘটনা ঘটলি সেই অপরাধীকে শনাক্ত না কইরা তার দল কি, তার ধর্ম কি, বা এই ভিডিওটা ছাড় লোকেরা তারা দোষী, তারা এটা কেন? আর যাদের কাছে বিচার চাইছি আমরা, সবুজ মজুমদার, হ্যাঁ ওরা অনেক কথা লেখছে, ঠিক আছে, তো এই যে চোখে দেখি না, পড়তে পারি না, তো এই যে এই আমরা বিচার চাচ্ছি, তারাই তো ধর্ষক, এই এমপিরাই তো ধর্ষক, এই রাজনীতিবিদরাই তো ধর্ষক, এই রাষ্ট্রনায়করাই তো ধর্ষক, এই এলিট শ্রেণী তো ধর্ষক। তা নাহলে বসুন্ধরার কি জানি তানবীর না আনবীর সোবাহান চৌধুরী, সে তো সেই মুনিয়া হত্যায় বিচার হলো না, তাদেরকে রেহাই দিলাম। এই আনবীর সোবাহান কে আওয়ামী লীগের রেহাই, হত্যা মামলা দিয়া ধর্ষণ দিয়া রেহাই দিছে, হত্যা মামলা দিয়া বিএনপিও রেহাই দিছে। এই জন্যই শুনেন, সাব্বির হত্যা মামলায় বিএনপি এই বসুন্ধরার এমডি আনবীর সোবাহানকে রেহাই দিছে। মুনিয়া ধর্ষণ মামলায় আওয়ামী লীগ রেহাই দিছে। যেই কারণে ছোটখাটো সিসকে ধর্ষকও ঘটনায়ও আজকে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ না বিএনপি, বিএনপি না আওয়ামী লীগ। এটা যদি কেউ বিশ্বাস না করেন, না মানেন, তাহলে আমার কিচ্ছু যায় আসে না। আমি মানি, আমি বিশ্বাস করি। আবার শুনেন, এই বসুন্ধরার মালিক আনবীর সোবাহান চৌধুরীকে সাব্বির হত্যা মামলায় রেহাই দিছে বিএনপি। আবার এই আনবীর সোবাহান চৌধুরী একে মুনিয়া হত্যায় রেহাই দিছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ বিএনপি করলে রেহাই পাওয়া যায়, বা জামাত করলে রেহাই পাওয়া যায়, এই জায়গাটা ওখান থেকে আবিষ্কার হয়েছে। অতএব ফজর আলী, নামটা সুন্দর, ফজর আলী। ফজর আলী এসার পরই কাজটা করিয়ে দিচ্ছে। 10টা 10:30টায় ঢুকিয়া পড়ছে ঘরের মধ্যে, নাম কিন্তু ফজর আলী, কিন্তু কাম করছে এসার পর। এই পরিস্থিতি যদি আপনি সুবিচার চান,
এবং এর থেকে রাষ্ট্র দেশকে জাতিকে সুরক্ষা করতে চান, আমি মনে করি এর চিকিৎসা দরকার। এগুলি রুগী, এবং প্রথমে চিকিৎসা করতে হবে এই ফজর আলীর বিচারের চাইতে ওই বসুন্ধরা আনবির সোবহান চৌধুরীর মতো ওই পার্লামেন্টের মেম্বার যারা ধর্ষক, ওই যে আমি কয়েকটা নামও বলে দিতে পারি, হ্যাঁ, আমার এইসব আমি ডরাবার কিছু নাই তো। এই মন্ত্রীদের এদের বিচার করতে হবে আগে, তাহলেই ওই ছোটখাটো সিসকে ধর্ষকরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আইনের শাসন কায়েম করেন। মব ভায়োলেন্স চলছে, ফজর আলী ঘরে ঢুকিয়ে পড়ছে। মব ভায়োলেন্স, রাস্তায় নিরাপদ নাই, নাগরিকরা অনিরাপদ। রাজনীতি করা তো কোনো অপরাধ না, তার অপরাধের বিচার হবে, কিন্তু রাজনীতি করা তো অপরাধ না। রাজনৈতিক ট্যাগ লাগাইয়া আপনি মব ভায়োলেন্স চালাই যাবেন, এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে এটা মব ভায়োলেন্স না, এটা প্রেসার গ্রুপ। তাই আমিও একটু প্রেসার দিলাম, সমস্যা কি? প্রেসার গ্রুপ, প্রেসার দিলাম। কে হিন্দু কে মুসলমান ওই জিজ্ঞাসা করুন জন, কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত জিজ্ঞাসা করুন জন। মুরাদনগরের রামচন্দ্রপুর গ্রামের ধর্ষক নয়, ধর্ষকের বিচার করতে হলে ওই আইনটা পাশ করেন যে উইদিন 15 ডেজ বিচার করতে হবে। এইটারও বিচার হবে না। অলরেডি আমি দেখলাম 5 জন গ্রেপ্তার করছে, ধর্ষণ করছে 5 জনে। ওইখানে পাড়া প্রতিবেশী, ধর্ষিতার কাকা, ওই যে সজীব ছেলেটা, ওরা আশপাশের লোক, ওরা বলতেছে যে 2 জন সহযোগী যোদ্ধা, সহকারী থাকে না তো। আর ফজর আলী এখন 5 জন আসলো কই থেকে? আমার এখন পর্যন্ত জানি না, জানা যায়নি নাম। আমার মনে হয় ওই ভিডিও সার্চে যারা তাদেরকেও জড়াই দিছে। তার মানে এইটা আসামির সংখ্যা যত বড় করবেন ন্যায় বিচার তত ভুলণ্ঠিত হবে। সরি, আসামির সংখ্যা যত বড় করবেন, ঘটনাকে, কাহিনীকে উপন্যাসের উপলাভ দেবেন, তখনই ন্যায় বিচার দীর্ঘায়িত হবে। আর ওই ইংরেজিতে একটা কথা আছে, আমি তো আবার ইংলিশ পারি না, বাংলাও পারি না, আমি নিশ্চিত যে আমি বাংলা ইংলিশ পারি না। ওই যে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাইড, কি জানি কয়, ওইটা শুনি তো, শুইনা 2-4 কথা বলি ইংরেজি। এরা আবার পণ্ডিত আছে, বুঝছেন, ডক্টর, ব্যারিস্টার, পরে আবার শুনি কোনো ডক্টরও না, ব্যারিস্টারও না। কত যে কিছু ঘটছে, কেউ কি কিছুর খবর রাখছে? যাই হোক, অনেকক্ষণ বিরক্ত করলাম, আপনাদেরকে কষ্ট দিলাম। যারা অনেকে অংশ, সুজিত গরামি কন্টেন্ট ক্রিয়েটার, আনিস মল্লিক একজন হেলথ ওয়ার্কার, সবাই ভালো থাকুন। তো আমার প্রশ্ন ওই 3টা, যে ধর্ষকের দল কি এই প্রশ্ন কইরেন না, ধর্ষকের ধর্ম কি এই প্রশ্ন কইরেন না, ভিডিও কারা ছাড়ছে এইটাও কইরেন না। তবে আইনে যদি থাকে বা নিয়মে থাকে করেন, কিন্তু ভিডিওটা না ছাড়লে মুরাদনগরের রামচন্দ্রপুরের ফজর আলীর এই ধর্ষণের কীর্তি কিন্তু কেউ জানতো না। একেবারে চাপা পড়ে গেছিল, চাপা দিছিল। সজীবের কথায় বোঝা যায় যে আমরা ধরছি, একটু বাইট ধরি কইরা তারপর তাদের হাতে বুঝাই দিছি, ঘটনা মোটামুটি একটা লেভেল হয়ে গেছিল। কিন্তু কেউ একজন সাম্বডি এই ভিডিওটা প্রকাশ করার পর থলের বিড়াল বেরিয়ে আসছে। এখন তাতে যদি অপরাধ হয়, আমি কিন্তু এইরকম, আমার এরকম সুযোগ নাই, আমি কিন্তু এরকম ভিডিও পাইলে সাইরে দেবো, তাতে যদি আমার ফাঁসি হয়, নো প্রবলেম। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।